প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের আরো একটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবির। এই লেকচারে 23 এবং 24 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো এখানে বলা আছে মাটির উর্বরতা বৃদ্ধি। তাহলে আমরা একটু পড়ি। আমরা জেনেছি যে উদ্ভিদের বৃদ্ধির জন্য বায়ু, পানি ও সূর্যের আলো প্রয়োজন। উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য আর কি কি প্রয়োজন? তাহলে উদ্ভিদের বৃদ্ধির জন্য পানি, বায়ু, সূর্যের আলো অবশ্যই প্রয়োজন। এগুলো না থাকলে উদ্ভিদ বাঁচবে না। স্পেশালি পানি এবং সূর্যের আলো না থাকলে মরে যাবে, তাই না উদ্ভিদ? কিন্তু উদ্ভিদটা ভালো বৃদ্ধির জন্য আর কি কি প্রয়োজন? সার দেওয়া অবশ্যই। তাহলে প্রশ্ন, কিভাবে আমরা ভালোভাবে উদ্ভিদ জন্মাতে পারি? কাজ, ভালোভাবে উদ্ভিদ জন্মানোর জন্য প্রয়োজনীয় উপাদান কি করতে হবে? নিচে দেখানো ছকের মতো একটি ছক খাতায় তৈরি করি এবং এখানে দেওয়া আছে একটা টেবিল। 2 নম্বরে বলছে একই রকম দেখতে সোলার চারা সহ 2টি টব তৈরি করি। টব 1 সার দেব, কিন্তু টব 2 কোনো সার দেব না। নিচের ছবির মতো টব 2টি সূর্যের আলোতে রাখি ও প্রতিদিন পানি দিই। তাহলে আমরা এই ছকটাকে পূরণ করি। উপাদান: সার দেওয়া গাছ, সার না দেওয়া গাছ। তাহলে সার দেওয়া গাছে দেখো তো আমরা এখানে কি পর্যবেক্ষণ করব? টব 1-এ কিন্তু সার দেব, এই যে টব 1 এখানে সার দেব এবং পানি দেব, এবং প্রতিদিন এই যে সূর্যের আলোতে রাখতে হবে এটা, এবং এটাও সূর্যের আলোতে রাখতে হবে এবং পানি দিতে হবে, বাট এটাতে সার দিব না। ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখব, তাহলে পর্যবেক্ষণ আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি যে গাছের বৃদ্ধি ভালো হয়েছে, সার দেওয়া ভালো হয়েছে। সার দিলে অবশ্যই গাছের বৃদ্ধি ভালো হবে, আর সার না দিলে গাছের বৃদ্ধি ভালো হয়নি বা হবে না। তাহলে আমরা এখানে লিখে দেব যে গাছের বৃদ্ধি ভালো হয়নি। ওকে, তো এই যে এখানে দেখো 5 নম্বরে দেখো এখানে বলছে যে কয়েক সপ্তাহ পর টব 2টির সোলার চারার বৃদ্ধি তুলনা করি, পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্য ছকে লিখি, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তো এই গেল আমাদের। এখানে কিন্তু আমরা এই টেবিলে লিখে দিয়েছি সার দেওয়া গাছ অবশ্যই বৃদ্ধি ভালো হয়েছে, সার না দেওয়া গাছ বৃদ্ধি ভালো হবে না। এরপরে আমরা চলে যাব একদম পরের পেজে। সার সংক্ষেপ দেখো এখানে দেওয়া আছে যে আমরা দেখতে পেলাম যে মাটিতে সার দেওয়া হয়েছে, সেই মাটিতে গাছের বৃদ্ধি ভালো হয়েছে। উদ্ভিদের বৃদ্ধি এবং সতেজতার জন্য পুষ্টি উপাদান প্রয়োজন। উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো সারে পাওয়া যায়। তাহলে উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান কোথায় পাওয়া যায়? সারে পাওয়া যায়। তার মানে এই জিনিসটা তোমরা একটু মার্ক করে রাখবে। হ্যাঁ, কোথায় পাওয়া যায়? সারে পাওয়া যায়। ঠিক আছে? তাহলে দেখো, যে মাটিতে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেশি থাকে সেই মাটি বেশি উর্বর। তাহলে যে মাটিতে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেশি থাকে সেই মাটি বেশি উর্বর। মাটির উর্বরতা হচ্ছে মাটির ফসল উৎপাদনের ক্ষমতা। তাহলে মাটির উর্বরতা হচ্ছে মাটির ফসল উৎপাদনের ক্ষমতা। ঠিক আছে? কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায় তার কিছু ধারণা নিচে দেওয়া হলো। তো চলো আমরা ধারণা 1 নম্বরটা পড়ে ফেলি। ধারণা 1 নম্বরে আছে কি বলতো? সার ব্যবহার, তাই না? তাহলে আমরা এখানে দেখব যে ফসল উৎপাদনের জন্য কৃষক মাটিতে সার প্রয়োগ করে। ফসল উৎপাদনের জন্য অবশ্যই কৃষক মাটিতে সার উৎপাদন করে। সার মাটির হ্রাসকৃত বা হারানো পুষ্টি উপাদান ফিরে পেতে সাহায্য করে। অর্থাৎ এই সার দেওয়ার ফলে মাটির যে হারানো যে পুষ্টি উপাদান, যে পুষ্টি গুণাগুণ, এটা ফিরে পেতে সাহায্য করে সার। সার 2 প্রকার: জৈব সার, অজৈব সার। তাহলে জৈব সার কোনগুলা? জৈব সার যেগুলা এই যে গরুর গোবর টবর দিয়ে যেগুলা তৈরি করা হয়, এগুলাকে বলবো আমরা জৈব সার। এবং এই যে এমনি যেমন ইউরিয়া, টিএসসি বা এই ধরনের যে প্যাকেটজাত সার দেখছো, এইগুলাকে বলবো আমরা অজৈব সার। দেখো এখানে দেওয়া আছে সার 2 প্রকার। সার কয় প্রকার? এটা কিন্তু তোমাদের
মনে রাখতে হবে সার কয় প্রকার, সার হলো দুই প্রকার, একটি হলো জৈব সার আর একটি হলো অজৈব সার। ঠিক আছে, সার দুই প্রকার, একটি জৈব এবং অজৈব। এখন বলছে দেখো গোবর ও কম্পোস্ট জৈব সার এবং ইউরিয়া ও টিএসপি অজৈব সার। এই যে দেখো এই চিত্রে কিন্তু দেওয়া আছে, তাই না? এই চিত্রে দেওয়া আছে এই যেখানে, এই যে এইগুলা হলো, এই যে এটা হলো গোবরের স্তূপ, তাই না? এটা হলো গোবরের স্তূপ, বড় স্তূপ। এই গোবর দিয়েই মূলত কি এই জৈব সার ব্যবহার করা হয়। দেখো এই গোবরটা একটা পাত্রের মধ্যে রাখছে, তাই না? একটা পাত্রের মধ্যে রাখা হয়েছে এবং ভেতরে গোবর, এখানে আরো কিছু দিয়ে সেটা কি জৈব সারে রূপান্তর করা হয়েছে। এই জৈব সারের পুষ্টি গুণাগুণ কিন্তু অনেক ভালো। ঠিক আছে, তো এই পাশে দেওয়া আছে দেখো বস্তার ভেতরে ইউরিয়া সার, যে মানে বস্তায় করে যেইগুলা প্যাকেট জাতীয় যেই সারগুলা দেখা যায় এগুলাকে বলা হয় মূলত অজৈব সার, আর গোবর দিয়ে যেগুলা তৈরি এগুলাকে বলা হয় জৈব সার। অজৈব সার ইউরিয়া, জৈব সার কম্পোস্ট। ক্লিয়ার? এই যে দেখো এখানে কিন্তু এই যে সারের দানা, তোমরা কেউ ইউরিয়া সার দেখছো? পটাশ, ইউরিয়া, কত ধরনের সার আছে না বস্তাকৃত। সারগুলা দেখতে কিন্তু অনেক, আমার সার ইউরিয়া সার, পটাশ, এইগুলো, এই সারগুলো দেখতে ভালো লাগে আমার। তোমরা দেখেছো কখনো? দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। তো এখানে দেখো 2 নম্বরে ফসল আবর্তন। ঠিক আছে, ফসল আবর্তন, যদি একই জমিতে একই ফসল বছরের পর বছর চাষ করা হয় তাহলে ফসল মাটির কিছু পুষ্টি উপাদান ব্যবহার করে নিঃশেষ করে ফেলে। অর্থাৎ একই ধরনের ফসল তুমি যখন বছরের পরে বছর একই মাটিতে যখন তুমি উৎপাদন করবা তখন কি হবে, সেটা মাটির কিছু পুষ্টি উপাদান ব্যবহার করে নিঃশেষ করে ফেলে। জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করে অর্থাৎ ফসল আবর্তন করে মাটির উর্বরতা বজায় রাখা যায়। অর্থাৎ বিভিন্ন ধরনের ফসল, একবার তুমি পেঁয়াজ করলা এরপরে রসুন করো, একবার তুমি গাজর করলা এরপরে তুমি ফুলকপি করো, পাতাকপি করো, তাই না? এইভাবে তোমার কি করতে হয়, যে পর্যায়ক্রমে চাষ করে ফসল আবর্তন করে মাটির উর্বরতা বজায় রাখা যায়। আবার সিম জাতীয় উদ্ভিদ চাষের ফলে মাটি তার হারানো পুষ্টি উপাদান ফিরে পায়। তাই দেখো সিম জাতীয় উদ্ভিদ, এই জিনিসটা মনে রাখবা, এই যে সিম জাতীয় উদ্ভিদ, সিম জাতীয় উদ্ভিদ চাষের ফলে মাটি তার হারানো পুষ্টি উপাদান ফিরে পায়। তাহলে কোন জাতীয় উদ্ভিদ চাষের ফলে মাটি তার হারানো পুষ্টি উপাদান ফিরে পায় বলতো? সিম জাতীয় উদ্ভিদ। তাহলে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা, সিম জাতীয় উদ্ভিদ চাষের ফলে মাটি তার হারানো পুষ্টি উপাদান ফিরে পায়। এই যে এখানে দেখো, এখানে আছে গাজর, এখানে আছে সিম, এখানে আছে হলো ফুলকপি, এখানেও দেখো এই যে জমিতে, এটা হলো জমির চিত্র, এখানেও প্রথমে দিয়ে রাখছে ফুলকপি, এরপরে দিয়ে রাখছে গাজর, এরপরে হলো সিম। এই সিম মূলত কি করে, এই সিম জাতীয় চাষ করার মানে ফলে এই মাটি তার হারানো পুষ্টি উপাদান কি হয়, ফিরে পায়। এই যে দেখো এখানে দেওয়া আছে ফসল আবর্তনের মাধ্যমে হারানো পুষ্টি উপাদান পুনরায় মাটিতে ফিরে আসে। এই যে এইভাবে পর্যায়ক্রমে যদি কিছু কিছু ফসল, একই ফসল বারবার উৎপাদন না করে বা একই ফসল বারবার না করে তুমি যদি পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করো তাহলে মাটির পুষ্টি উপাদান ফিরে পাওয়া যায়। মোস্ট ইম্পর্টেন্ট হলো সিম জাতীয় ফসল মাটিতে উৎপাদনের ফলে মাটি তার হারানো পুষ্টি উপাদান ফিরে পায়। ওকে, তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।